গণঅভ্যুত্থানের ৪ মাস পরও যখন শৃঙ্খলা আসেনি বিভিন্ন খাতে, যখন নিরাপত্তাহীনতার দাবি তুলছে খোদ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা, মূল্যস্ফীতি কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনপদ থেকে নগর, রাজনীতি থেকে অর্থনীতি যখন একই চিত্র ফিরে আসার শঙ্কা, তখন মানুষের মনেও প্রশ্ন উঠছে, সংস্কারের চেয়ে কি বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে নির্বাচন? আজকের ভোটের ট্রেনে আমরাও আলোচনা করব সংস্কারের পথচিত্র আর নির্বাচনী ট্রেনের গতি নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের ভোটের ট্রেনে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল আহমেদ। তার সঙ্গে আলোচনায় যাব। তার আগে বরাবর মতো চলুন দেখে নেই যে ভোটের মাঠে আজ কোথায় কি ঘটেছে। আজকে ভোট নিয়ে আমরা দেখছি যে বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা একটু কমই হয়েছে। দেখছি যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কথা বলেছেন। উনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পরে আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। এটা উনি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন। এ বিষয়ে আমরা আরও কথা বলবো পরে। আমাদের সংশ্লিষ্ট রিপোর্টার যিনি এই সংবাদটি করেছেন। আর দেখছি যে জামায়াত ইসলামীর নায়েবে আমির, ওনার নাম ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, উনি বলেছেন যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, সেটি 2025 সালের মধ্যেই 3 থেকে 6 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। আমরা দেখছি যে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপক নাম ডক্টর মির্জা গালিব, ওনার একটা কোট আমরা এখানে দেখছি যে একটানা দুইটানা তরুণরা অনেক রাজনৈতিক দল করুক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনে যাক। মার্কা দেখে নয়, বরং যোগ্যতা দেখে ভোট দেয়া এখন নাগরিকের কর্তব্য। আমরা এ নিয়েই আমাদের সংশ্লিষ্ট রিপোর্টারের সঙ্গে কথা বলবো। আজকের ভোটের ট্রেনে সারাদিন আমার সঙ্গে কাজ করেছেন আমাদের প্রতিবেদক জাবেদ আবদুল্লাহ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, আজকে এই যে কোডগুলো আপনি সংগ্রহ করেছেন ভোটের মাঠে আজকে কোথায় কি ঘটল, শুরুতেই এই যে একজন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, সেটি উনি বলেছেন যে একটা দুইটা না, তরুণরা অনেক রাজনৈতিক দল করুক আর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে যাক, মার্কা দেখে না, যোগ্যতা দেখে ভোট দেওয়া নাগরিকের কর্তব্য। মানে উনি এটা কোথায় বললেন, কোন প্রেক্ষাপটে বললেন? আর এই যে তরুণরা রাজনৈতিক দল করবে, এখানে ভোটের যে রাজনীতিটা, এখানে আসলে তরুণদের মানে এই ভোটে ভালো করা, যেটি মনে করা হচ্ছে 1 বছরের মধ্যে একটা নির্বাচন হবে বা 1 বছর বা 1.5 বছরের মধ্যে, মানে এটা কতটা সম্ভাবনা, কতটা কঠিন? লিমন, আপনাকে শুরুতেই ধন্যবাদ। আজকে মির্জা গালিব, যিনি আপনি বললেন, উনি একজন অধ্যাপক হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি প্রোগ্রামে তিনি এই কথাটি বলেছেন যে আগামী যে নির্বাচন, ত্রয়োদশ যে নির্বাচন সামনে আসছে, সেই নির্বাচনে মূলত রাজনৈতিক দলগুলো সৎ এবং যোগ্য নাগরিককে ভোট দিবেন, এমন মন্তব্য তিনি করেছেন। এবং সেক্ষেত্রে জনগণ তাদের পছন্দের মানুষকেই ভোটাধিকার দেওয়ার যে বিষয়টি, সেটি বেছে নিবে, এই মন্তব্য তিনি করেছেন। এবং যেমনটি আপনি বললেন আর কি, মোটা দাগে তিনি এই কথাটিও গণমাধ্যমকে জানিয়েছেন যে যে ছাত্ররা রয়েছে, ছাত্র সমাজ, তারা একটি নয়, দুটি নয়, একাধিক রাজনৈতিক দল তারা করুক, এতে করে গণতন্ত্রের যে ধারা সেটি পুনরুদ্ধার হবে। এবং একই সঙ্গে একাধিক দল যখন রাজনৈতিক মাঠে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তখন গণতন্ত্র আরও সুদৃঢ় হয় বলে কিন্তু তিনি গণমাধ্যমকে এই বিষয়টা আজ জানিয়েছিলেন। আমরা আপনার কাছে আবারও আসবো। প্রধান উপদেষ্টাও বলেছেন যে এই নির্বাচনটা শেষ হলে, যখন এই সরকারের মেয়াদও শেষ হবে, তারপরে তিনি করবেন। আপনি আমাদের সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন, নিচ্ছে একটি বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আপনি প্রতিক্রিয়া জানতে আমাদের স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো এখন অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্বে আছেন। এই যে বললেন যে যখন এই সরকারের মেয়াদটা শেষ হবে, নির্বাচন প্রসঙ্গ উনি বলেছেন, নির্বাচন হওয়া মানেই তো ওনার সরকারের মেয়াদ শেষ হওয়া। এরপর উনি ওনার আগের কাজে ফেরত যাবেন। এই আগের কাজে ফেরত যাওয়ার মানে কি? লিমন, গতকাল উনি দ্য ইকোনমিস্টকে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার দিয়েছিলেন।
সেখানেই তিনি মূলত জানিয়েছেন যে এই সামনে যে আসন্ন নির্বাচন, এই নির্বাচন শেষ হওয়ার পরে তিনি তার স্বাচ্ছন্দ্যের এবং ভালো লাগার যে জায়গা, সে যে কাজ তিনি করতেন, অর্থাৎ গবেষণামূলক যে কাজগুলো তিনি করতেন, সেই কাজেই মূলত তিনি ফিরে যাবেন। তিনি এও একটা পর্যায়ে জানিয়েছেন যে প্যারিসে তিনি সেই কাজেই নিযুক্ত ছিলেন এবং প্যারিস অলিম্পিকে মনে হয় উনি নিযুক্ত ছিলেন। মানে এটা কি, মানে ওনার যে সামাজিক ব্যবসা বা সামাজিক কার্যক্রম, এটিকে বুঝিয়েছেন? নানা ধরনের উদ্যোগ, তিনি যে সকল উদ্যোগগুলোর সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন, সেই ধরনের নানা উদ্যোগ, নিজের যে ব্যবসায়ের যে পরিমণ্ডল রয়েছে, সেই পরিমণ্ডলের কথাই তিনি জানিয়েছেন যে সেখানেই তিনি প্যারিসে নিযুক্ত ছিলেন এবং সেখান থেকে তাকে এনে মূলত এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এবং তিনি এও জানিয়েছেন গণমাধ্যমে যে তার যে কাজের যে জায়গাটা, সেই জায়গাটা তার খুব পছন্দের এবং এই নির্বাচনে কাজ শেষ হলে তিনি মানে এটাই স্পষ্ট যে উনি সামাজিক ব্যবসার জন্য সারা পৃথিবীব্যাপী 3-0 ওনার একটা প্রোগ্রাম আছে। তো এই কাজগুলোতে উনি আনন্দ অনুভব করেন এবং উনি বলছেন যে, মানে আপনার কথায় বা আমরা যেটা পড়ে বুঝলাম যে এই কাজেই উনি ছিলেন, প্যারিস অলিম্পিকে এই ধরনের একটা প্রমোশন উনি করছিলেন এবং যখন তার মেয়াদটা যখন শেষ হবে তখন তিনি আবার সেই কাজে ফেরত যাবেন। আপনার কাছে যে আরেকটু জানতে চাই, এই যে মানে তার কাঁধে যে একটা সংস্কারের যে একটা দায়িত্ব, সেখান থেকে মানে একটু মানে পালিয়ে যাবার কোনো ব্যাপার দেখেন? মানে সে কি এই কথার মানে কি এটা বোঝায় যে সেটাকে খুব কঠিন দেখছে, সে মানে মানে চাচ্ছে না দায়িত্বটা, মানে এই ক্ষমতার কি বলি যে এটাকে লোভ বলা যায় এবং এগুলো নাই, সে একটু মানে তার সামাজিক কাজটাকেই মানে ওইখানেই ফেরত যেতে চাইছে, এর মানে কি এটা বোঝায়? লিমন, দেখেন, এই আপনি যে প্রশ্নটি করলেন একটু উত্তর দেওয়া একটু দুষ্করই হয়ে যায়। আমাদের প্রত্যেকেরই একটি ব্যক্তি জীবন থাকে। নিশ্চয়ই আপনি এটাও জেনে থাকবেন যে এই মাননীয় যে প্রধান যে উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু পড়াশোনা, গবেষণা, নানা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি যে লেকচার প্রদান করেন, সেখানে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো সংস্কার কাজ তো আগাবে, সেটি তো বলাই যায়, কিন্তু একই সঙ্গে তার যে ব্যক্তি জীবন, অর্থাৎ তার গবেষণা, নানা ধরনের উদ্যোগ, ক্ষুদ্র যে আরও যে মাঝারি ব্যবসার সঙ্গে তিনি যুক্ত আছেন। জাভেদ, আপনার কাছে এই সবশেষ যে প্রশ্নটি করতে চাই, এই জামাতে ইসলামীর নায়েবে আমির, তারা কিন্তু ছাত্রদের পক্ষেই আমরা এতদিন দেখলাম যে তারাও বলছেন সংস্কার আগে হওয়া দরকার, নির্বাচন পরে, কিন্তু আজকের যে মন্তব্যটা, যে কোটটা আমরা পাচ্ছি, তারা বলছে যে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের মধ্যেই। এরপরের যে বাক্যটি সেটা হলো 3 থেকে 6 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্ভব। মানে এই যে আপনার কি মনে হয় যে বিএনপির মতো এখন জামাতও এই যে 2025 সালের মধ্যেই মানে একটা নির্বাচনের ব্যাপারে একটা উক্তির দিকে চলে যাচ্ছে? একদম লিমন, আপনি যথার্থ বলেছেন। গত 2 মাস আগের জামাত ইসলামের নেতৃত্বস্থানীয় যে নেতৃবৃন্দ, তাদের বক্তব্য একটু পর্যালোচনা করলে জানা যায় যে তারা বলেছিল যে যৌক্তিক সময় দেওয়া হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু আজ জামাত ইসলামের একটি প্রোগ্রাম ছিল, সেখানে নায়েবে আমির মোহাম্মদ তাহের তিনি উক্তিটি করেছেন যে 3 থেকে 6 মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। এবং এই যে দাবিটি তিনি যেটি তুলেছেন, সেই দাবিটি তিনি এভাবে বলেছেন যেটি জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা। না, আপনার কাছে এটাকে কতটা যৌক্তিক মনে হয়? কারণ হলো যে যেটি আমরা শুরুতেও বললাম, এই যে 4টা মাস হয়ে গেল, এখন এই যে গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে সেই পক্ষটাই বলছে যে তাদের উপরে গুপ্ত হত্যা, গুপ্ত হামলা হচ্ছে। তার মানে যে এই যে একটা মানে একটা রাজনৈতিক দলগুলো বলছে যে পলিটিক্যাল একটা গভর্নমেন্ট আসলে হয়তো আর একটু শক্ত হবে, যেই শক্তটা এই সরকার হতে পারছে না, সেই দিক থেকে কি আসলে নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক, মানে এই দাবিটা কি যৌক্তিক নয় নাকি? লিমন, দেখেন, একটা মাছের জন্য পানি যতটা প্রয়োজন, রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচন ঠিক ততটাই প্রয়োজন। রাজনৈতিক দলগুলো অনেক দিন হয়তো অন্তর্বর্তী সরকারকে সময় দিয়েছে, বেশ কিছু সময় চলেও গেল, এরই মধ্যে 4 মাস অতিবাহিত হতে চললো। এখন হয়তো তারা চাচ্ছে যে যেন এই অন্তর্বর্তী সরকার এই ত্রয়োদশ যে নির্বাচন আসন্ন, সেই নির্বাচনের দিকে যেন আস্তে আস্তে ধাবিত হয়। তো সেই প্রেক্ষাপটেই হয়তো। কিন্তু জাভেদ, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু এটিও কিন্তু গণঅভ্যুত্থানের একটা দাবি। এত মানুষ এখানে প্রাণ দিয়েছে, অনেক আহত, আজকে একটা তালিকা প্রকাশ হয়েছে 11,000-এর বেশি আহত। তো তাদেরও কিন্তু সংস্কারেরও কিন্তু একটা দাবি আছে। তারা শুধুমাত্র একটা নির্বাচনের জন্য এই আন্দোলনটি করেনি, এত বড় একটা গণঅভ্যুত্থান ঘটেনি। তাদের যারা ওই শক্তিগুলো আছে, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এভাবেও কিন্তু তারা কথা বলেছেন। জাভেদ, আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে নিব আরেকটি বিরতি। দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটের ট্রেন। আমরা এই ভোটের ট্রেনের
এই বিরতির পর আমরা মূলত সংসদীয় আসন পরিক্রমা সম্পর্কে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব সংসদীয় ২৮ নম্বর আসন, এটি কুড়িগ্রাম ৪ আসন। এখানে মোট ভোটার সংখ্যা ২,৮৯,১১৭ জন। এটি ২০২৩ সালের পরিসংখ্যান অনুসারে। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১,৪১,৮০৩ জন এবং নারী ভোটার আছে ১,৪৭,৩১৪ জন। এবং যেটি আগেই জানালাম যে এর সীমানা রৌমারী, চিলমারী এবং উলিপুর উপজেলার কিছু অংশ। তো আমাদের ভোটের ট্রেনের আজকে ছিল ২৮তম পর্ব। দর্শক, আজকের ভোটের ট্রেনে ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।